প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা মহাজাগতিক কিউরেটর গল্পের শেষ অংশটুকু শেষ করব। প্রাণী দুটি কিছুক্ষণ চুপ করে থাকে এবং হঠাৎ করে প্রথম প্রাণীটি আনন্দের ধ্বনি দিয়ে ওঠে। মহাজাগতিক কিউরেটর দ্বয় কিছুক্ষণ চুপ করে থাকার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রাণীটি আনন্দ ধ্বনি দিয়ে উঠেছে। দ্বিতীয় প্রাণীটি অবাক হয়ে বলল, কি হয়েছে? প্রথম প্রাণীটির এই আনন্দ ধ্বনি শুনে দ্বিতীয় প্রাণীটি একটু আশ্চর্য হলো। সে বলল, কি হয়েছে? আমি একটি প্রাণী খুঁজে পেয়েছি। এরাও সামাজিক প্রাণী, এরাও দল বেঁধে থাকে। এদের মাঝে শ্রমিক আছে, সৈনিক আছে, বংশ বিস্তারের জন্য চমৎকার একটা পদ্ধতি আছে। দেখো, নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে। প্রথম প্রাণীটি বলল যে আমি একটি প্রাণী খুঁজে পেয়েছি। মানুষের মতো এরাও সমাজবদ্ধ হয়ে থাকে। অর্থাৎ এখানে একটা কথা বলা হয়েছে, এরাও সামাজিক প্রাণী। এই ওটা লাগানো হয়েছে এজন্য যে মানুষ যেমন সামাজিক প্রাণী, এরাও ঠিক সামাজিক প্রাণী। আমরা তো মানুষকে নিতে পারলাম না, তাহলে অন্য সামাজিক প্রাণীর মধ্যে মানুষ ছাড়া এরাও কি একটা সামাজিক প্রাণী। এরাও দল বেঁধে থাকে। এদের মাঝে শ্রমিক আছে, সৈনিক আছে। যেমন মানুষের মাঝে কেউ সৈনিক, কেউ শ্রমিক, কেউ বুদ্ধিজীবী। এদের মাঝেও সৈনিক এবং শ্রমিক আছে। বংশ বিস্তারের জন্য চমৎকার একটা পদ্ধতি আছে। আমরা জানি পিঁপড়া খুবই সুশৃঙ্খল প্রাণী। বংশ বিস্তারের ক্ষেত্রেও তারা খুব শৃঙ্খলাকে মেনে চলে। আর একটা বিষয় তাদেরকে মুগ্ধ করেছে পিঁপড়া, সেটা হলো, দেখো, নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে। অর্থাৎ আমরা দেখছি যে পিঁপড়া খুব ছোট প্রাণী, কিন্তু পিঁপড়ার বাসাগুলো অনেক বড় হয়ে থাকে। সেখানে চলাচলের জন্য আমরা মানুষ হিসেবে, মানুষের দৈহিক আকৃতি বা আমাদের যে বাসাগুলো আমরা বসবাস করে থাকি, পিঁপড়ার দৈহিক আকৃতির তুলনায় তাদের বাসাগুলো তার চেয়ে অনেক বড়। তাদের আকৃতির থেকে তাদের বাসা অনেক সুন্দর, এটা এখানে বোঝানো হয়েছে। দ্বিতীয় প্রাণীটি বলল, ঠিকই বলেছ, দেখো, এরাও মানুষের মতো চাষাবাদ করতে পারে। অর্থাৎ প্রথম প্রাণীটিও কিন্তু বলেছিল যে এরাও সামাজিক, অর্থাৎ মানুষ যেমন সামাজিক, এরাও সামাজিক। এখানে পিঁপড়াকে শ্রেষ্ঠ প্রাণী করার ক্ষেত্রে মানুষের যে ভালো দিকগুলো ছিল সেটা পিঁপড়ার মধ্যেও আছে। প্রাণী হিসেবে পিঁপড়াও মানুষের মতো যে বৈশিষ্ট্য ধারণ করছে, মানুষের ইতিবাচক বৈশিষ্ট্যগুলো ধারণ করছে, সে কথা বলা হয়েছে। দেখো, এরাও মানুষের মতো চাষাবাদ করতে পারে। মানুষ যেরকম নিজেদের সুবিধার জন্য পশুপালন করতে পারে, ও ঠিক সেরকম পশুপালন, ঠিক সেরকম ব্যবস্থা হয়েছে। আমরা জানি পিঁপড়া পশুপালন বলতে তাদের খাবার তৈরির একটি উপায় তাদের জানা আছে। সেই উপায় কিন্তু তারা তাদের খাবারকে উৎপাদন করতে পারে, যেটাকে চাষাবাদ বলা যায়। আবার এরা পাতা কেটে নিয়ে, আমরা যদি পিঁপড়ার জীবন কাহিনী দেখি, অনেকে জিওগ্রাফিক চ্যানেলও আমরা দেখেছি যে সৈনিক পিঁপড়া পাতা কেটে নিয়ে গর্তের ভেতরে জমায়, সেখানে তাদের খাবার উৎপাদন হয়। আবার ব্যাকটেরিয়ার মাধ্যমে পোকা উৎপন্ন হয়, সেগুলোকে তারা বৃদ্ধি করে থাকে। এটাকে লেখক আসলে চাষাবাদ এবং পশুপালন হিসেবে দেখাতে চেয়েছেন। মানুষ যেরকম চাষাবাদ করে খাদ্য উৎপাদন করে, পিঁপড়াও ঠিক সেইভাবে পাতা কেটে নিয়ে সেই পাতাকে পচিয়ে নিজেদের খাবার উৎপাদন করতে পারে। তাহলে এই ইতিবাচক দিকগুলো মানুষের সাথে পিঁপড়ার মিল রয়েছে, কিন্তু তার ভেতরে কোনো নেতিবাচক দিক পাওয়া যাবে না। এটাই তাকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে মহাজাগতিক কিউরেটরদেরকে পছন্দ করতে বাধ্য করবে।
কি সুশৃঙ্খল প্রাণী দেখেছ? শুধু সুশৃঙ্খল নয়, এরা অসম্ভব পরিশ্রমী, গায়ে প্রচণ্ড জোর, নিজের শরীর থেকে 10 গুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে। অনায়াসে নয় আয়াসে, কথাটার ব্যাসবাক্য হলো এরকম। অর্থাৎ আমরা আয়াস বা আরাম খুঁজি, বা আমরা কোনো কিছুকে করার জন্য সুবিধাজনক অবস্থান খুঁজে নেই, যেটাকে আয়াস বলা হয়। আর এরা কোনো সুবিধাজনক উপায়ের ছাড়াই, অর্থাৎ কোনো প্রকার মাথায় নেব বোঝাটা, না পিঠে নেব, না হাতে নেব, এরকম সুবিধা খোঁজার পরিবর্তে, যেমন মানুষ বেশি বাড়ি হলে মাথায় নিয়ে থাকে, আর একটু কম বাড়ি হলে হাতে নেয়, তারপর একটু বেশি বাড়ি হলে কাঁধে নেয়, তার চেয়ে বেশি বাড়ি হলে মাথায় নেয়, এই আয়াস খোঁজে মানুষ। কিন্তু পিঁপড়া এরকম কোনো প্রকার আয়াস ছাড়াই অনায়াসে সে তার নিজের শরীরের চেয়ে 10 গুণ বোঝা বহন করে নিয়ে যেতে পারে। এতটাই পরিশ্রমী পিঁপড়া, একথা এখানে বলা হয়েছে, নিজের শরীরের চেয়ে 10 গুণ বেশি বোঝা বহন করতে পারে। হ্যাঁ, কোনো ঝগড়া বিবাদ নেই, কে কোন কাজ করবে আগে থেকে ঠিক করে রেখেছে, কোনো রকম অভিযোগ নেই, যে যার দায়িত্ব পালন করে যাচ্ছে। অর্থাৎ পিঁপড়ার মধ্যে আরেকটি শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো কোনো ঝগড়া বিবাদ নেই, কেউ নিজের কাজ না করে বসে থাকে না, যার যার কাজ সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে, প্রত্যেকে তার কাজটি করে থাকে, কেউ কাউকে দোষ দেয় না, কেউ কাউকে দোষী সাব্যস্ত করে ঝগড়া বিবাদ করে না। এবং আরেকটি বিষয় আমাদের এখানে পিঁপড়ার কাছ থেকে শিক্ষা হলো যে, একটা কথা রয়েছে, এ ব্যাড ওয়ার্কসম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, অর্থাৎ নাচতে না জানলে উঠান বাঁকা। আমরা সাধারণত নিজেদের দোষকে ঢাকার চেষ্টা করি, নিজের কাজ না করে ফেলে রাখি। পিঁপড়ারা কিন্তু সেক্ষেত্রে মানুষের থেকে শ্রেষ্ঠত্বের পরিচয় দিচ্ছে, তারা যার যার কাজকে সুন্দরভাবে করে থাকে, কেউ কারো দোষ খোঁজে না বা কেউ কাউকে দোষী করে। অত্যন্ত সুবিবেচক, আগে থেকে খাবার জমিয়ে রাখছে, আর বিপদে কখনো দিশেহারা হয় না, অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে। সুবিবেচক কেন বলা হয়েছে? অত্যন্ত সুবিবেচক অর্থাৎ তারা ভবিষ্যতে যখন খাবার সংগ্রহের মৌসুম থাকবে না, তখন যেন তাদের বাসায় বসে নিজেরা সেই সংগৃহীত খাবার খেয়ে বেঁচে থাকতে পারে, এজন্য আগে থেকে খাবার জমিয়ে রাখে। আমরা ইসপের গল্প পড়েছিলাম, ফড়িং এবং পিঁপড়ার গল্প, যে ফড়িং বসে বসে গ্রীষ্মের সময় শুধু খায় আর গান গায়, কিন্তু পিঁপড়া ওই গ্রীষ্মের সময় বসে বসে সময় না কাটিয়ে, খাবার পর্যাপ্ত থাকার পরেও সে পরিশ্রম করে শীতের জন্য খাবার জমিয়ে রেখেছিল, এবং শীতে যখন ফড়িংয়ের ঘরে কোনো খাবার ছিল না, পিঁপড়া কিন্তু তখন সেই জমিয়ে রাখা খাবার খেয়ে বেঁচে ছিল। এই যে একটা গল্প আমরা পড়েছিলাম, সেই শিক্ষাটা এখানেও আছে, যে তারা আগে থেকেই ভবিষ্যতের জন্য খাবার জমিয়ে রাখে। এটা একটা সুবিবেচনার কাজ। আর একটা বিষয় এখানে বলা হয়েছে যে, বিপদে পড়লে দিশেহারা হয় না। মানুষের সাথে এখানেও একটা মিল রয়েছে, মানুষ কোনো সমস্যায় পড়লে ঐক্যবদ্ধভাবে সমাধান করার চেষ্টা করে, কিন্তু মানুষ দিশেহারা হয়, কিন্তু পিঁপড়েরা দিশেহারা হয় না। অর্থাৎ বিপদ দেখে সে ভয় পায় না বা সে মুচড়ে পড়ে না, সে পিঁপড়া বিপদকে মোকাবেলা করার চেষ্টা করে। আর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে, অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা যদি জিওগ্রাফিক চ্যানেল হও অথবা গ্রামের কোনো শিক্ষার্থী হয়ে থাকো, দেখবা যে জোয়ারের পানি যখন আসে, পিঁপড়ার দলগুলো একটা বলের মতো গোলাকার হয়ে যায়। তখন দেখবে এই বলের মতো গোলাকার হয়ে পিঁপড়া কিন্তু জোয়ারের পানিতে ভাসতে থাকে, বন্যার পানিতে ভাসতে থাকে।
তখন একটা পিঁপড়া, আমরা জানি পদার্থ উম, পানিতে ভাসে কখন, যদি তার সময়তন পানির ওজন পদার্থের ওজনের চেয়ে, পদার্থের ওজন যদি যে যতটুকু পানি পদার্থটা অপসারণ করবে তার চেয়ে হালকা হয়। পিঁপড়ার সেই বলের মতো গোলাকার বস্তুটি যে পিঁপড়া তৈরি করে নিজেদের একজন আরেকজনকে ধরে, সবটা তো আর পানিতে ভাসে না। কিছু পিঁপড়া পানির উপরে থাকে, কিছু পিঁপড়া পানির নিচে থাকে। তখন দেখা যায় পানির নিচে যে পিঁপড়াটি রয়েছে সে কিন্তু উপরে উঠে আসে না, সে অকাতরে পানির নিচেই থাকে এবং নিজের জীবন দিয়ে দেয়। যে উপরে থাকে সে যেন বেঁচে থাকে। এই যে পিঁপড়ার আত্মত্যাগ, এটা আমরা দেখছি। পিঁপড়ার বাসা ভেঙে দিলেও সে অন্যকে বাঁচানোর জন্য চেষ্টা করে। এই যে তার ভিতরে অন্যকে বাঁচানোর জন্য ত্যাগ রয়েছে, নিজের স্বার্থকে উৎসর্গ করার একটা দিক রয়েছে, কথা এখানে বলা হয়েছে। মানুষের বয়স মাত্র 2 মিলিয়ন বছর। সেই তুলনায় এরা সেই ডাইনোসরের যুগ থেকে বেঁচে আছে। অর্থাৎ আমরা জানি ডাইনোসর ছিল প্রাগৈতিহাসিক যুগের প্রাণী, বৃহদাকার প্রাণী, যারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তাদের সেই যে মৃত্যুদেহগুলো পাওয়া গিয়েছে সেগুলো নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন এরা খুব প্রাচীনকালের প্রাণী, এবং তাদের ধ্বংসের কারণ নিয়েও গবেষণা চলছে। পিঁপড়ারা সেই ডাইনোসরের যুগ থেকেই এই পৃথিবীতে রয়েছে, কিন্তু তারা পৃথিবীকে ধ্বংস করার কোনো কাজই এখন পর্যন্ত করেনি। কিন্তু মানুষ মাত্র 2 মিলিয়ন বছর পৃথিবীতে এসেছে, 2 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এসেছে, কিন্তু এরই মধ্যে পৃথিবীকে ধ্বংস করে ফেলার ব্যবস্থা করেছে। এই যে পিঁপড়ার ইতিবাচক দিক রয়েছে, কিন্তু তার ভেতরে কোনো নেতিবাচক দিক নেই, বরং মানুষের থেকে আরো কিছু বেশি ইতিবাচক দিক রয়েছে। এজন্য পিঁপড়াকেই এই মহাজাগতিক কিউরেটর দ্বয় শ্রেষ্ঠ প্রাণী হিসেবে বেছে নেবে। প্রকৃতির এতটুকু ক্ষতি করেনি, অর্থাৎ প্রকৃতির কোনো ক্ষতি করেনি। আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরেও এরা বেঁচে থাকবে। অর্থাৎ মানুষ হলো স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী, অর্থাৎ বাধ্য না হয়ে বিনা কারণে নিজের ইচ্ছাই তারা পৃথিবীকে যেমন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, সাথে সাথে নিজেদেরকেও বিপন্ন করে ফেলতেছে। অর্থাৎ পৃথিবী থেকে মানুষ একদিন হারিয়ে যাবে, তারপরে পিঁপড়া তার আপন বৈশিষ্ট্যের জন্য এই পৃথিবীতে বেঁচে থাকবে। এরপর বলতেছি কি, আমরা একটু দেখি, বেঁচে থাকবে পৃথিবীকে এক সময় এরাই নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ পিঁপড়াই এক সময় পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, মানুষ পারবে না। ঠিকই বলেছি। তাহলে আমরা এই প্রাণীটাকে নিয়ে যাই। হ্যাঁ, পৃথিবীর এই চমৎকার প্রাণীটা নেওয়াই সবচেয়ে সুবিবেচনার কাজ হবে। অর্থাৎ এই পৃথিবী থেকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে পিঁপড়াকে নিয়ে যাওয়াটাই সুবিবেচনার কাজ হবে। দুজন মহাজাগতিক কিউরেটর সৌরজগতের তৃতীয় গ্রহ থেকে কয়েকটি পিঁপড়া তুলে নিয়ে গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্রে রওনা দেয়। দীর্ঘদিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তারা গুরুত্বপূর্ণ প্রাণী সংগ্রহ করছে। অর্থাৎ আমরা জানি গ্যালাক্সি শব্দটার অর্থ হলো ছায়াপথ। আসলে ছায়াপথ মেঘমুক্ত অন্ধকার রাতের আকাশে আমরা দেখে থাকি যে সাদা হালকা মেঘের মতো উত্তর দক্ষিণে এটা বিস্তৃত হয়ে আছে। আসলে এটি হলো আমাদের এই সৌরজগতের মতো কোটি কোটি সৌরজগতের মাধ্যমে তৈরি। অর্থাৎ এই সৌরজগৎগুলো এত দূরে যে তার আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে না। সেই গ্যালাক্সি বলতে আসলে এইরকম কোটি কোটি সৌরজগৎ রয়েছে, সেখানে গ্রহ রয়েছে, সেখানে এই মহাজাগতিক কিউরেটরটা আবার চলে গিয়েছে। লেখক এই গল্পের মাধ্যমে মূলত তার মনের কথাই বলতে চেয়েছেন যে আমরা মানুষ হিসেবে যা করছি, যে ধ্বংসাত্মক কাজগুলো করছি, এগুলি করা উচিত নয়। পিঁপড়ার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আর শ্রেষ্ঠ প্রাণী হওয়ার জন্য, এই পৃথিবীকে রক্ষার জন্য, এই ধরিত্রীকে রক্ষার জন্য মানুষ হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে। আমরা যেন সেই দায়িত্ব পালন করি, এই তাগিদটি তিনি এই গল্পটির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে এই গল্পটির সমস্ত বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা
আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।